আসসালামু আলাইকুম। পাশকুড়ি ফাইন্যান্স ইন্টারভিউ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সাইফ। আজকে আমরা পড়ব ফিনান্স ও ব্যাংকিং প্রথম পত্র অর্থাৎ ফিনান্স প্রথম পত্রের নবম অধ্যায় ঝুঁকি এবং মুনাফার হার। তো চলো দেরি না করে আমাদের মূল পড়াশোনায় চলে আসি। আচ্ছা, ঝুঁকি বা রিস্ক কি? রিস্ক মূলত হচ্ছে তোমার প্রত্যাশিত ফলাফল এবং প্রকৃত ফলাফলের যে ব্যবধান। অর্থাৎ তুমি প্রত্যাশা করেছিলে তুমি হয়তো বা কোনো একটা ইনভেস্টমেন্ট থেকে 100 টাকা পাবে, 100 টাকা প্রফিট পাবে, কিন্তু দেখা যাচ্ছে আসলে তুমি 50 টাকা প্রফিট পেয়েছো। তো তোমার যে একটা ডিফারেন্স আছে এটাকে আমরা বলি ঝুঁকি বা রিস্ক। অর্থাৎ আমার প্রত্যাশিত ফলাফলের থেকে প্রকৃত ফলাফলের ব্যবধান হওয়া, এটাই হচ্ছে আমার ঝুঁকি বা রিস্ক। তো চলো আমাদের অ্যান্টিবায়োটিক্সে চলে আসি। এই অধ্যায় থেকে কী কোশ্চেন আসে, কীভাবে আসে আমরা দেখি। ঝুঁকি হচ্ছে কোনো বিনিয়োগ থেকে প্রত্যাশিত আয়ের চেয়ে প্রকৃত আয় কম বা ভিন্ন হওয়া। আচ্ছা, প্রত্যাশিত আয় ছিল হচ্ছে আমার 10%, দেখা যাচ্ছে প্রকৃত আয় হয়েছে আমার 8%, তাহলে আমার এখানে রিস্ক কত পার্সেন্ট? 2%। এখন যদি আমার আয় বেশি হয়, মনে করো আমার আয় হয়েছে এবার 12%, এখন এটা কি আমার প্রত্যাশার থেকে ভিন্ন কি না? আমার প্রত্যাশা 10 ছিল কিন্তু আমার 12 হয়েছে, সো এটা ডিফারেন্ট তো হয়েছে। দেখো, আয় কম হইতে পারে আবার বেশি হইতে পারে। বেশি হলে সেটাও ঝুঁকি, যে কেন বেশি হলো, আমি তো এক্সপেক্ট করছিলাম 10%, আমার 12% কেন হলো। সো এই ক্ষেত্রেও কিন্তু আমার 2% ঝুঁকি আছে। সো প্রত্যাশার থেকে আমার প্রকৃত ফলাফলের যে ব্যবধান সেটা কম হোক বা বেশি, সেটাকে আমরা ঝুঁকি বলতেছি। অনিশ্চয় থেকে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটা বা না ঘটার গাণিতিক সম্ভাবনা যখন নির্ণয় করা যায় না। অর্থাৎ ঝুঁকিকে তো আমরা ডিফাইন করতে পারি যে 10%, 8%, 2%। আর যেসব জিনিসকে আমরা ডিফাইন করতে পারি না, যেমন মনে করো ভূমিকম্পের কারণে যদি আমার এখন কোনো ক্র্যাশ হয়ে যায়, বিজনেস ক্র্যাশ হয়ে যায়, তখন ওইটা তো আমরা কোনো ডিফাইন করতে পারবো না। সো এইসব বিষয়কে আমরা বলি হচ্ছে অনিশ্চয়তা, যেগুলোর কন্ট্রোল আমাদের হাতে নেই। আর যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি, অর্থাৎ রিস্ক কিন্তু মিনিমাইজ করা যায়, রিস্ক মিনিমাইজেবল। সো এই কারণে যেগুলো কন্ট্রোল করতে পারি সেগুলো হচ্ছে রিস্ক, আর যেগুলোকে কন্ট্রোল করতে পারি না সেগুলোকে আমরা বলি অনিশ্চয়তা। যেমন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প যদি হয় তো আমাদের হাতে করার কিছু থাকে না। এবার দেখো আমাদের আদর্শ বিচ্যুতি কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটি হচ্ছে ঝুঁকি পরিমাপের একটা পরিসংখ্যানিক পদ্ধতি, একক সিকিউরিটির ঝুঁকি পরিমাপ করে। সো ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি কোন ধরনের পদ্ধতি? পরিসংখ্যানিক পদ্ধতি। এটা কি কাজ করে? এটা হচ্ছে ঝুঁকি পরিমাপ করে। তাহলে আদর্শ বিচ্যুতি আমরা কি বলি? যে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি। আমার প্রশ্ন যদি আসে ঝুঁকি পরিমাপের পরিসংখ্যানিক পদ্ধতি কোনটা, দেখো ঝুঁকি পরিমাপের অনেক পদ্ধতি আছে, তার মধ্যে পরিসংখ্যানিক পদ্ধতি হচ্ছে আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার আমাদের উত্তর কি হবে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। এবার দেখো বিভাজনযোগ্য ঝুঁকি এবং অবিভাজনযোগ্য ঝুঁকি। আচ্ছা, বিভাজনযোগ্য ইংলিশে আমরা কি বলতে পারি? ডাইভার্সিফায়েবল, অর্থাৎ যেটাকে আমার কমানো পসিবল, যেটাকে আমার হাতে কন্ট্রোল আছে। সো সেটাকে আমরা বলি হচ্ছে বিভাজনযোগ্য বা ডাইভার্সিফায়েবল ঝুঁকি। দেখো, একটি নির্দিষ্ট কোম্পানির সাথে জড়িত, অর্থাৎ এটাকে আমরা কোম্পানি ঝুঁকিও বলি। যেহেতু কোম্পানির সাথে জড়িত, এই কারণে আমরা এটাকে কোম্পানি ঝুঁকি বা ডাইভার্সিফায়েবল বা বিভাজনযোগ্য ঝুঁকি বলি। যেমন অব্যবস্থাপনা। ধর্মঘট হচ্ছে কোম্পানির শ্রমিকরা যদি স্ট্রাইক করে যে না আমরা সন্তুষ্ট না, আমাদের রেমুনারেশন বা ভাতা বাড়াইতে হবে, সো সেই ক্ষেত্রে ওইটা তো শুধু কোম্পানির বিষয়, এটা তো অন্যান্য কোম্পানি হয়তো কোনো ইম্প্যাক্ট পড়তেছে না, ওইটা স্পেসিফিক কোম্পানি তার নিজের উপর প্রভাব পড়তেছে, অন্য কোম্পানির উপর তো এটা প্রভাব ফেলতেছে না। সো এই জন্য হচ্ছে এটাকে বলা হচ্ছে আমাদের কোম্পানি ঝুঁকি, অর্থাৎ একটা কোম্পানির সাথে যুক্ত এবং এটা বিভাজনযোগ্য। সো এটা কোম্পানি চাইলে হচ্ছে শ্রমিকদের রিমুনারেশন বাড়িয়ে তখন এই ঝুঁকিটাকে সে মিনিমাইজ করে ফেলতে পারে। আর অবিভাজনযোগ্য ঝুঁকি কি? যে ঝুঁকির পুরোটা বাজার বা অর্থনীতির সাথে জড়িত। যেহেতু এটা বাজারের সাথে জড়িত, এই কারণে আমরা এটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক। তাহলে বাজার ঝুঁকি বা মার্কেট রিস্ক বা অবিভাজনযোগ্য নন ডাইভার্সিফায়েবল রিস্ক। যেমন দেখো যুদ্ধ এবং মুদ্রাস্ফীতি। আচ্ছা, মুদ্রাস্ফীতি যখন হিট করে, সো এটা তো এন্টায়ার মার্কেটকে হিট করে, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক কোম্পানিকে তো হিট করবে না। সো মার্কেটে একটা বাজারে যত ধরনের কোম্পানি আছে, যত ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আছে, সব কিছুই তো তোমার মুদ্রাস্ফীতি দ্বারা তোমার হচ্ছে হিট হবে। এবং যদি যুদ্ধ হয়, যদি তোমার দেশে যুদ্ধ লাগে, মনে করো বাংলাদেশে এখন একটা যুদ্ধ লেগে গেল, সো তখন তো কি হবে? আমাদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোম্পানি আছে, সব কিছুই তো এফেক্টেড হবে, এক্সেপ্ট ফর এখানে একটা যুদ্ধ লাগলে বলতো কোন কোম্পানি হচ্ছে সবার জন্য খারাপ, কার জন্য ভালো? যারা হচ্ছে তোমার মানে যুদ্ধের জিনিসপত্র লাইক গানস অ্যান্ড আদার জিনিসপত্র যারা প্রডিউস করে, গুলি, বন্দুক, বোমা বারুদ, এগুলো যারা প্রডিউস করে তাদের জন্য হচ্ছে সোনায় সোহাগা। সো তারা কিন্তু এখানে বেনিফিটেড হয়, বাট বাকি টোটাল যে এন্টায়ার মার্কেট আছে সব কিছুই কিন্তু প্রভাবিত হয়। সেই কারণে এটাকে বলা হচ্ছে বাজার ঝুঁকি বা অবিভাজন ঝুঁকি এবং মার্কেট রিস্ক। এবার আসো বিটা।
যে বিটা হচ্ছে একটা ঝুঁকির পরিমাপ। এখন এটার ডেফিনেশন আমার লাগবে না, এখান থেকে একটা জিনিস আমার লাগবে যে বাজার বিটার আদর্শ মান কত। তো বাজার বিটার আদর্শ মান সবসময় এক। তো মনে রাখবে বাজার বিটার আদর্শ মান কত, বাজার বিটার আদর্শ মান সবসময় এক। আমার প্রশ্নে আসবে যে বাজার বিটার আদর্শ মান কত বা বিটার আদর্শ মান কত। বিটার আদর্শ মান হচ্ছে এক, অলওয়েজ এক। একের থেকে যদি বেশি হয় তখন হচ্ছে আমার ঝুঁকি বেশি, অর্থাৎ 1.5 যদি হয় তাহলে হচ্ছে আমার ঝুঁকি বেশি, আর যদি আমার শুধু 0.5 হয় তখন হচ্ছে আমার ঝুঁকি কম। সো কোনো প্রকল্পে যদি 1.5 থাকে বিটা তখন সেটা হচ্ছে আমার বেশি ঝুঁকিপূর্ণ, আর যদি 0.5 থাকে তখন হচ্ছে আমার অ্যাভারেজের তুলনায় কম ঝুঁকিপূর্ণ। এবার সিএপিএম। সিএপিএম হচ্ছে একটা জনপ্রিয় মডেল। এটা ঝুঁকির বিপরীতে বিনিয়োগকারী কতটুকু আয় করতে হবে, অর্থাৎ এটা হচ্ছে মূলত আমার আয়ের পার্সেন্টেজ সেটা বের করার জন্য, আয়ের যে পার্সেন্টেজ সেটা বের করার উপায় হচ্ছে সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। অর্থাৎ আমার সর্বনিম্ন কত পার্সেন্ট আয় করতে হবে একটা প্রকল্প থেকে। আসলে ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকিমুক্ত আয় বলতে কি বোঝায়, যে আয় কোনো ঝুঁকি নাই, রিস্ক নাই, যেটা আয় নিশ্চিত। আয় নিশ্চিত হয় কোন ক্ষেত্রে, যেগুলো হচ্ছে আমার সরকারি বন্ড ডিবেঞ্চার যেগুলো থাকে, সরকারি বন্ড ইউজালি, সেখানে হচ্ছে যেখানে ডিফল্টের কোনো রিস্ক নাই, অর্থাৎ এই টাকাটা আমি পাবো একেবারে নিশ্চিত, সেটা হচ্ছে আমার ঝুঁকিমুক্ত আয়। দেখো সরকারি ট্রেজারি বিল বা বন্ড যেখান থেকে প্রাপ্ত আয় হারানোর কোনো ভয় থাকে না, অর্থাৎ এটা আমি পাবোই, যে সরকারি আসুক। সরকার পরিবর্তন হয়েছে তো কি হয়েছে, বাংলাদেশ তো ঠিক আছে, বাংলাদেশ গভর্নমেন্ট তো ঠিক আছে, তো তখন আমি আমার ট্রেজারি বন্ড বা বিলটা শো করলে আমি আমার টাকা ব্যাক পাবো, আমার সুদ পাবো। সো ঝুঁকিমুক্ত আয় বলতে বোঝা হচ্ছে ট্রেজারি বিল বা বন্ডের প্রাপ্ত আয়ের হার, যেখানে হচ্ছে আমার টাকাটা নিশ্চিত, আয়টা নিশ্চিত। বাজার ঝুঁকি প্রিমিয়াম, বাজার ঝুঁকি বাজার আয়ের সাথে সাথে ঝুঁকিমুক্ত আয়ের ব্যবধান। আচ্ছা চলো একটা ম্যাথ করি আমরা। মনে করো আমাকে দেওয়া আছে বাজার ঝুঁকি হচ্ছে, বাজার ঝুঁকি আমরা একটু ইংলিশে লিখি, মার্কেট রিস্ক অফ রিটার্ন হচ্ছে আমার 14%, আর আমার রিস্ক ফ্রি রিটার্ন হচ্ছে, অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়ের হার, সেটা হচ্ছে আমার 6%। এখন আমাকে বের করতে বলছে মার্কেট রিস্ক প্রিমিয়াম। মানে মার্কেট রিস্ক প্রিমিয়াম বা বাজার ঝুঁকি প্রিমিয়াম বলতে কি বোঝায়, অর্থাৎ বাজার ঝুঁকি মার্কেট রেট, মার্কেট রিস্ক, আর হচ্ছে আমার রিস্ক ফ্রি রেট যেটা আছে, অর্থাৎ ঝুঁকিমুক্ত আয়ের হার, এই দুইটার ব্যবধান RM মাইনাস RF, এটাকে বলা হচ্ছে আমার রিস্ক প্রিমিয়াম, মার্কেট রিস্ক প্রিমিয়াম, PREMIUM। সো মার্কেট রিস্ক প্রিমিয়ামের সূত্রটা কি, আমার হচ্ছে বাজার ঝুঁকি মাইনাস আমার ঝুঁকিমুক্ত আয়ের হার। সো আমার বাজার ঝুঁকি ছিল হচ্ছে এখানে 14%, আমি এখান থেকে ঝুঁকিমুক্ত আয়ের হার ছিল হচ্ছে 6%, তাহলে হচ্ছে আমার 8% হচ্ছে আমার বাজার ঝুঁকি প্রিমিয়াম। এবার পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি, পোর্টফোলিও হচ্ছে ডাইভার্সিফিকেশন, অর্থাৎ একাধিক প্রকল্পে বিনিয়োগ করে আমার কোম্পানির ঝুঁকি হ্রাস করা। একটা কোম্পানি বিনিয়োগ করলে হচ্ছে আমার ঝুঁকি বেশি থাকে, যদি ওই কোম্পানিটা ক্র্যাশ করে কোনো কারণে, তো তখন আমার তো পুরো ক্যাপিটালই শেষ। আর যদি আমি একাধিক কোম্পানিতে বিনিয়োগ করি তখন হচ্ছে আমার ডাইভার্সিফাইড হয়, তো তখন আমার ঝুঁকি বন্টিত হয়। ঝুঁকি ও আয়ের মধ্যে সম্পর্ক কি, হাই রিস্ক হাই গেইন, নো রিস্ক নো গেইন। রিস্ক যত বেশি আয় তত বেশি, অর্থাৎ রিস্ক বেশি হলে আয়ের ডিমান্ড বেশি থাকবে। অর্থাৎ ঝুঁকি আয়ের মধ্যে কোন ধরনের সম্পর্ক, পজিটিভ বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, যত বেশি ঝুঁকি তত বেশি আমি আয় চাই। এবার দেখো আমাদের সহসম্বন্ধ বা কোরিলেশন, এটি হচ্ছে দুটি শেয়ারের আয়ের মধ্যে সম্পর্কের মাত্রা, অর্থাৎ শেয়ার A আর B যদি থাকে এই দুইটার মধ্যে আয়ের সম্পর্কের মাত্রা। এবার এটা যদি ঋণাত্মক হয় তাহলে হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি কমানো সম্ভব। আচ্ছা এর যদি ঝুঁকি বেশি থাকে আর বি এর ঝুঁকিও যদি বেশি থাকে, আচ্ছা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি, যে একটি ঋণাত্মক হয়, অর্থাৎ সহসম্বন্ধ ঋণাত্মক হলে পোর্টফোলিও ঝুঁকি কমানো সহজ। কিভাবে, দুইটা প্রকল্প আছে A আর B, সো একটা হচ্ছে একটা ডিফারেন্ট মার্কেট, বি হচ্ছে একটা ডিফারেন্ট মার্কেটে। সো যদি একটা মার্কেটের দুইটা যদি সেম মার্কেটে হইতো তাহলে একটা মার্কেট ক্র্যাশ করলে A আর B দুইটা প্রকল্প কিন্তু আমার শেষ হয়ে যেত। সো যদি দুইটা ডিফারেন্ট মার্কেট, সো তখন হচ্ছে একটা মার্কেট যদি A মার্কেট ক্র্যাশ করে B মার্কেট তো টিকে আছে, সো তখন তো আমার ঝুঁকি রিডিউস হচ্ছে। এটাই হচ্ছে আমার কোরিলেশন। এবার ট্রেজারি বিল, এটি ঝুঁকির একটি মানদণ্ড হিসেবে ব্যবহৃত হয় কারণ এতে ঝুঁকির পরিমাণ শূন্য। আচ্ছা সরকারি ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এটা তো সরকারি সিকিউরিটি। সরকারি সিকিউরিটিতে আমরা জানি এটা যে আয়ের হার নিশ্চিত, এখানে কোনো অনিশ্চয়তা নাই। সো এটা হচ্ছে আমার ঝুঁকির একটা মানদণ্ড যেখানে ঝুঁকির পরিমাণ শূন্য থাকে, অর্থাৎ রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন RFটা হচ্ছে আমার ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড থেকে আসে। তো চলো দেখি এই অধ্যায় থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারে কি কোশ্চেন আসছে, আমরা একটু সলভ করি। দেখো বাজার বিটার আদর্শ মান কত, বলেছিলাম যে বিটার থেকে একটা কোশ্চেনই আসে, সেটা হচ্ছে হুবহু তুলে দেবে যে বাজার বিটার আদর্শ মান কত। সো আমরা জানি বাজার বিটার আদর্শ মান হচ্ছে 1, সো 1.00। আমার 1 কোথায় আছে, 1.0 আছে আমার গতে,
তাহলে আমার বাজার বিটার আদর্শ মান হচ্ছে 1। সো দ্যাটস অল ফর দিস চ্যাপ্টার। এই অধ্যায় থেকে তোমার আমাদের যে শিটের এমসিকিউগুলো আছে ওগুলো সলভ করলে এই অধ্যায় থেকে আমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। দ্যাটস অল ফর এভরিওয়ান। আসসালামু আলাইকুম।